যখন তুমি নো কন্ট্যাক্ট করো তখন সামনের মানুষটি সত্যি পস্তাতে শুরু করে, কিন্তু কিভাবে? আজ আমি তোমাকে সেই সাইকোলজি বলতে যাচ্ছি যা শুনে তুমি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এই ভিডিওতে। আজ আমরা কথা বলবো নো কন্ট্যাক্ট রুলের। এটি সেই সিক্রেট যা সম্পর্ককে বদলে দেয় এবং সামনের মানুষটিকে পস্তাতে বাধ্য করে। আর এই ভিডিওতে আমি তোমাদের বলতে যাচ্ছি যে নো কন্ট্যাক্টের পর সামনের মানুষটির সাথে কি হয় পুরো 8টি পয়েন্টে। তো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো, কারণ প্রতিটি পয়েন্ট তোমাকে ভেতর থেকে রিলেট করাবে। কিন্তু পয়েন্ট শুরু করার আগে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। তুমি কি কখনো কারোর জন্য নো কন্ট্যাক্ট আপন করেছো? আর সেই মানুষটি কি পরে নিজে থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে? আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবে, কারণ তোমার অভিজ্ঞতা হয়তো অন্য কারোর সাহায্য করতে পারে। আর হ্যাঁ, যদি তোমার এই ধরনের ডার্ক সাইকোলজি ভিডিও পছন্দ হয় তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও এবং বেল আইকন অবশ্যই টিপো, যাতে পরের বার কোনো নলেজ মিস না হয়। তো চলো সবথেকে প্রথম পয়েন্ট শুরু করি। এটি সবথেকে ইম্পর্ট্যান্ট এবং স্ট্রং স্টেপ, কারণ এখান থেকেই পুরো নো কন্ট্যাক্ট রুল প্রভাব দেখাতে শুরু করে। আর এটি হলো শক, অর্থাৎ ঝটকা লাগা। যখন তুমি হঠাৎ নো কন্ট্যাক্ট করো তখন সামনের মানুষটির সবথেকে আগে এমন মনে হয় যেন কেউ তার জীবন থেকে হঠাৎ সব আলো কেড়ে নিয়েছে। একবার ভাবো, কাল পর্যন্ত তুমি তার সাথে প্রতিদিন চ্যাট করছিলে, কল করছিলে, ছোট ছোট কথায় হাসছিলে, তার টেনশন শুনছিলে, আর আজ হঠাৎ সবকিছু বন্ধ হয়ে গেল। প্রথমে তো সে বিশ্বাসই করে না। তার মস্তিষ্ক তাকে বাহানা দিতে থাকে। হয়তো ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, হয়তো নেটওয়ার্ক প্রবলেম হবে, বা হয়তো তুমি বিজি আছো, বা তুমি রাগে আছো, আর কিছুক্ষণ পর মেনে যাবে। কিন্তু যেমন যেমন ঘন্টা পার হতে থাকে এই ছোট ছোট বাহানাগুলো শেষ হতে থাকে এবং মস্তিষ্ক এক অদ্ভুত অস্থিরতায় ঘিরে যায়। তার হাত বারবার ফোনের দিকে যায়, সে বারবার তোমার হোয়াটসঅ্যাপ খোলে, হয়তো এখনই অনলাইন আসবে, হয়তো এখনই স্ট্যাটাস দেবে, হয়তো এখনই লাস্ট সিন বদলে যাবে। কিন্তু যখন সেখানেও শুধু নিস্তব্ধতা পায় তখন তার বুকের ভেতর হাহাকার আরও বেড়ে যায়। মনে রেখো, মানুষের সবথেকে বড় ঝটকা তখন লাগে যখন তার অভ্যাস হঠাৎ কেড়ে নেওয়া হয়। আর তুমি এখন পর্যন্ত শুধু একজন মানুষ ছিলে না, বরং তার অভ্যাস হয়ে গিয়েছিলে। তোমার সাথে দিন শুরু করা এবং তোমার সাথে দিন শেষ করা তার রুটিন হয়ে গিয়েছিল। আর যখন সেই অভ্যাস হঠাৎ বন্ধ হয়ে যায় তখন তার মনে হয় যেন কেউ তার শ্বাস আটকে দিয়েছে। এখন তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। কাল পর্যন্ত তো সব ঠিক ছিল, আজ হঠাৎ কি হয়ে গেল? আমি কি কোনো ভুল কিছু বলেছি? সে কি চিরদিনের জন্য চলে গেল? এই শক এতটাই গভীর হয় যে সে ঘুম হারিয়ে ফেলে, ঠিকমতো খেতে পারে না এবং বারবার নিজের মাথায় সেই কথাগুলোই রিপ্লে করতে থাকে যা শেষবার তোমাদের দুজনের মধ্যে হয়েছিল। আসলে এই শক ফেজই হলো সেই শুরু যেখান থেকে নো কন্ট্যাক্ট রুল প্রভাব দেখাতে শুরু করে। কারণ এটাই সেই মুহূর্ত যখন সে প্রথমবার অনুভব করে যে তোমার উপস্থিতি তার জীবনে কত বড় শক্তি ছিল, আর এখন সেই উপস্থিতি হঠাৎ গায়েব। এখান থেকেই তার অস্থিরতা শুরু হয় এবং এই অস্থিরতাই তাকে পরের স্টেপগুলোর দিকে ঠেলে দেয়। পয়েন্ট 2, কনফিউশন। এখন আসে দ্বিতীয় পয়েন্ট, কনফিউশন অর্থাৎ উলঝন। দেখো, যখন প্রথম ঝটকা শক লেগে যায় তখন সামনের মানুষটির মস্তিষ্ক প্রশ্নে ভরে যায়। সে বুঝতেই পারে না যে হঠাৎ এসব কেন হলো। সে বারবার নিজেকে প্রশ্ন করে, আমি কি কোনো ভুল করেছিলাম? আমি কি এমন কিছু বলেছি যাতে ওর খারাপ লেগেছে? যদি রাগ থাকতো তবে আমার সাথে কথা বলে ক্লিয়ার কেন করল না? অর্থাৎ এখন সে নিজেকেই সন্দেহ করতে শুরু করে। আর এই কনফিউশন ফেজ মানুষের জন্য খুব ভারী হয়ে দাঁড়ায়। ভাবো, যে মানুষের মনে হতো সবকিছু আমার কন্ট্রোলে আছে, এ আমাকে কখনো ছেড়ে যাবে না, হঠাৎ যখন সেই মানুষটি গায়েব হয়ে যায় তখন তার মস্তিষ্কের কনফিডেন্স ভেঙে যায়। এখন সে ভাবতে শুরু করে যে হয়তো সে তোমাকে হালকাভাবে নিয়ে ফেলেছিল। এই উলঝনে সে তোমার পুরনো মেসেজ বারবার পড়তে পারে, চ্যাট হিস্ট্রি স্ক্রল করতে পারে, সেই ছোট ছোট বিষয়গুলোকে ধরে উত্তর খোঁজার চেষ্টা করে। সেদিন যখন আমি এটা বলেছিলাম তখনই কি ওর খারাপ লেগেছিল? আমি কি রিপ্লাই লেট করেছিলাম তাই কি ও রাগ করেছে? ও কি অন্য কারোর সাথে কথা বলছে? এই প্রশ্নগুলো তার মস্তিষ্ককে শান্তিতে বসতে দেয় না। কারণ মানুষ যখন পরিষ্কার উত্তর পায় না তখন মস্তিষ্ক নিজে থেকেই হাজারো সন্দেহ আর কাহিনী বানিয়ে নেয়। আর সত্যি এটাই যে এই উলঝনের চক্করে সে তোমার ব্যাপারে আরও বেশি ভাবতে শুরু করে দেয়। সে এটাও বিশ্বাস করতে পারে না যে তুমি এত স্ট্রং হতে পারো যে একদম চুপ হয়ে যাবে। আর এই কারণে তার ইগোও নড়ে যায়। এখন সে নিজের সাথেই যুদ্ধ করছে। একদিকে আমি ওকে ইগনোর করে দেব ভাবনা, আর অন্যদিকে আমাকে জানতেই হবে আসলে হয়েছেটা কি। এখান থেকেই শুরু হয় তোমার জন্য তার অস্থিরতা আর মাইন্ড গেম। কারণ এখন সে উলঝনে আছে, আর উলঝনে থাকা মানুষ সব থেকে বেশি দুর্বল হয়।
এখন একবার তুমি ভাবো, যদি হঠাৎ কেউ তোমাকে নো কন্ট্যাক্ট করে দেয়, তবে তোমার মাথায় সবথেকে প্রথম প্রশ্ন কি আসবে? তুমি কি বারবার তার হোয়াটসঅ্যাপ চেক করবে, নাকি তোমার মনে হবে যে হয়তো তোমার থেকেই কোনো ভুল হয়ে গেছে? কমেন্টে জানাবে যে তোমার রিয়াকশন কি হবে। আর হ্যাঁ, যদি তুমি নিজে কখনো নো কন্ট্যাক্ট রুল প্রয়োগ করেছো, তবে তার রেজাল্ট কি এসেছে এটাও অবশ্যই শেয়ার করো, কারণ বাকি লোকেদের জন্য সেই অভিজ্ঞতা খুব কাজে আসবে। আর যদি এখনও তুমি ভিডিওটি লাইক না করো, তবে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপো, কারণ আগে যে পয়েন্টগুলো আমি বলতে যাচ্ছি তা তোমাকে অবাক করে দেবে। পয়েন্ট 3। এখন আসি তৃতীয় পয়েন্টে, এবং এই পয়েন্টটি সবথেকে বেশি যন্ত্রণাদায়ক হয়। এটি হলো ইগোতে আঘাত। দেখো, সম্পর্কে বেশিরভাগ মানুষ এটা ধরে নেয় যে সামনের মানুষটি সবসময় তাদের জন্য অ্যাভেলেবল থাকবে, সবসময় আগে মেসেজ করবে, কল করবে, এবং যত লড়াই হোক না কেন শেষ পর্যন্ত উদ্যোগ ওই নেবে। অর্থাৎ তাদের ভাবনা থাকে যে এই মানুষটি আমাকে কখনো ছেড়ে যেতে পারবে না। কিন্তু যখন তুমি নো কন্ট্যাক্ট করো, তখন তাদের এই ভাবনাই একদম থেকে ভেঙে যায়। তাদের ইগোর মনে হয় যেন কেউ সরাসরি চড় মেরেছে। একবার ভাবো, সেই মানুষটি যে তোমাকে হালকাভাবে নিচ্ছিল, যার মনে হতো তুমি সব সময় তার পেছনে ছুটবে, হঠাৎ সেই মানুষটি গায়েব হয়ে যায়। না কোনো মেসেজ, না কল, না রিপ্লাই, শুধু সাইলেন্স। এখন বলো, সামনের মানুষটির সবথেকে আগে কি মনে হবে? ও আমাকে ইগনোর কিভাবে করতে পারে? আমার গুরুত্ব ওর কাছে এত কম ছিল নাকি? ইগোর সত্যতা। ইগো সম্পন্ন মানুষের সবথেকে বড় দুর্বলতা হলো তাদের সবসময় অ্যাটেনশন চাই। তারা চায় মানুষ তাদের কেয়ার করুক, তাদের প্রায়োরিটি দিক। কিন্তু যখন তুমি এসব হঠাৎ বন্ধ করে দাও, তখন তাদের ইগো জ্বলতে থাকে। তাদের ভেতরে এই প্রশ্ন ওঠে, আমি কি এখন ইম্পর্ট্যান্ট নই? ও কি আমাকে রিপ্লেস করে দিয়েছে? আমার কি আর কোনো ভ্যালু নেই? রিয়েল ইম্প্যাক্ট। এখন ইগো হার্ট হওয়ার পর তারা দুটি এক্সট্রিম স্টেপ নিতে পারে। এক, হয়তো তারা আরও বেশি রাগ দেখাবে, স্ট্যাটাস দেবে যে আমার কিছু যায় আসে না। 2, অথবা চুপিসারে সব জায়গায় তোমাকে সার্চ করবে, তোমার লাস্ট সিন চেক করা, তোমার স্টোরি দেখা, তোমার বন্ধুদের কাছে জিজ্ঞেস করা যে তুমি কি করছো। আসলে প্রভাব খুব গভীর পড়েছে, শুধু তারা সেটা লুকানোর চেষ্টা করে। সবথেকে ডেঞ্জারাস পার্ট, তাদের ইগো বারবার তাদের ট্রিগার করে যে ওর সাথে কন্ট্যাক্ট করো, ওর লাইফে উঁকি দিয়ে দেখো। কিন্তু তোমার সাইলেন্স তাদের আরও ভেঙে দেয়। ধীরে ধীরে তারা ভাবতে থাকে, হয়তো আমি ভুল করেছি, হয়তো ও এখন আর কখনো ফিরে আসবে না। ও যদি সত্যিই চলে যায় তবে? অর্থাৎ নো কন্ট্যাক্ট রুল শুধু তাদের হৃদয়ে প্রভাব ফেলে না, বরং তাদের ইগোর ভিত্তি নাড়িয়ে দেয়। আর যখন কারো ইগো ভেঙে যায়, তখন সে নিজের ভাবনার সাথেই লড়াই করতে থাকে। সেখান থেকেই শুরু হয় তাদের সবথেকে বড় অস্থিরতা। এটাই হলো পয়েন্ট 3, ইগো হার্ট, যেখানে তোমার নীরবতার সামনের মানুষটির জন্য সবথেকে বড় যন্ত্রণা হয়ে দাঁড়ায়। পয়েন্ট 4, ফিয়ার অফ লুজিং, খোয়ার ভয়। এখন আসে চতুর্থ পয়েন্ট, এবং এটি সেই স্টেজ যেখানে সামনের মানুষটি সবথেকে বেশি নড়ে যায়। এটি হলো ফিয়ার অফ লুজিং, অর্থাৎ তোমাকে হারিয়ে ফেলার ভয়। যতক্ষণ তুমি তাদের লাইফে প্রতিদিন দেখা দাও, মেসেজ, কল, চ্যাট, স্ট্যাটাসে রিয়্যাক্ট, ততক্ষণ তারা এটা ধরে নেয় যে এ সবসময় আমার সাথে থাকবে। কিন্তু যেমনই তুমি নো কন্ট্যাক্ট শুরু করলে, সব কিছু বদলে গেল। এখন ভাবো, একজন মানুষ যার প্রতিটি মুহূর্তে এই কনফিডেন্স ছিল যে এ আমাকে কখনো ছাড়তে পারবে না, সেই মানুষটি এখন হঠাৎ ভাবতে শুরু করে, ও কি সত্যি আমাকে ছেড়ে চলে গেছে? ও কি এখন আর আমার জীবনের অংশ থাকবে না? ও কি অন্য কারো সাথে মুভ অন করে গেছে? এই সবগুলো প্রশ্ন তাদের ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। সাইকোলজি বলে, মানুষ কোনো জিনিসকে ততক্ষণ সিরিয়াসলি নেয় না যতক্ষণ সেটা হারিয়ে ফেলার ভয় না লাগে। আর এই ভয়ই নো কন্ট্যাক্ট রুলের সবথেকে বড় শক্তি। যেমনই তাদের মনে হয় যে এখন তুমি আর তাদের কন্ট্রোলে নেই, তাদের অস্থিরতা দ্বিগুণ হয়ে যায়। রিয়েল এক্সাম্পল, ধরে নাও তোমার আর তার মধ্যে ঝগড়া হয়েছিল, আর তার মনে হলো এ তো 2 দিন পর আমার সাথে কথা বলতে চলেই আসবে। কিন্তু যখন দিন পার হয়ে যায়, সপ্তাহ পার হয়ে যায়, আর তুমি তবুও চুপ থাকো, তখন তাদের মাথায় এই অ্যালার্ম বাজে, হয়তো এ আর কখনো ফিরে আসবে না, হয়তো এবার আমি ওকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। এই ভয়ই তাদের রাতের ঘুম কেড়ে নেয়। তাদের রিয়াকশন কেমন হয়? তারা বারবার তোমার অনলাইন স্ট্যাটাস চেক করবে, তারা তোমার প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির ওপর নজর রাখবে, এবং অনেক সময় তারা টেস্টিং মেসেজও পাঠাতে পারে, যেমন তুমি কেমন আছো, বা তুমি আমাকে ভুলে যাওনি তো। আসলে এটি টেস্টিং নয়, এটি তাদের ফিয়ার অফ লুজিংয়ের প্রমাণ। সবথেকে গভীর প্রভাব, এই ভয় তাদের বাধ্য করে বারবার ভাবতে, যদি ও আমাকে ছেড়ে চলে যায় তবে? যদি ও অন্য কারো সাথে চলে যায় তবে? আমি কি এতটাই গুরুত্বহীন হয়ে পড়েছি? আর এই ভয়ই তাদের ধীরে ধীরে তোমার ভ্যালু বুঝতে বাধ্য করে। মনে রেখো, যখন মানুষের হারানোর ভয় লাগে, তখনই সে সেই জিনিসের গুরুত্ব বুঝতে পারে। নো কন্ট্যাক্ট রুলের আসল জাদু এখানেই। সামনের মানুষটি তোমাকে হারিয়ে ফেলার ভয়ে নিজেই তোমার দিকে ছুটে আসে। পয়েন্ট 5, ওভারথিংকিং। এখন আসে পঞ্চম পয়েন্ট, এবং এটি সবথেকে বেশি ডেঞ্জারাস স্টেজ,
ওভারথিংকিং। যখন তুমি নো কন্ট্যাক্ট করো তখন সামনের মানুষটি হঠাৎ একা হয়ে পড়ে। এতক্ষণ পর্যন্ত সে তোমার সাথে প্রতিদিন যুক্ত ছিল, সকালে উঠে তোমার মেসেজ দেখা, রাতে ঘুমানোর আগে তোমার সাথে কথা বলা, দিনে তোমার স্ট্যাটাস বা অ্যাক্টিভিটি দেখা, কিন্তু এখন সব কিছু হঠাৎ করে বন্ধ। এই নীরবতাই তাদের সবথেকে বেশি বিরক্ত করতে শুরু করে। এখন আমি তোমাকে একটি প্রশ্ন করি, যদি তোমার সবথেকে কাছের মানুষ হঠাৎ তোমার থেকে দূরত্ব তৈরি করে নেয়, তোমাকে ইগনোর করতে শুরু করে, তবে তোমার মাথায় কি চলবে? হয়তো তুমিও এটাই ভাববে, আমি কি ভুল করেছি? ও আমার থেকে দূরে কেন যাচ্ছে? ও কি এখন অন্য কারোর সাথে কথা বলছে? তো শোনো, ঠিক এসবই তাদের মাথাতেও চলে। সাইকোলজি বলে ওভারথিংকিংয়ের সবথেকে বড় ক্ষতি হলো মানুষ বিষয়গুলোকে সত্যের চেয়েও অনেক বাড়িয়ে ভাবে। তো যেখানে সত্য এটাই যে তুমি শুধু নো কন্ট্যাক্ট শুরু করেছো, সেখানে তাদের মাথায় এই ছবি তৈরি হতে থাকে যে হয়তো এবার ও আমাকে চিরদিনের জন্য ছেড়ে দেবে, হয়তো ওর আমাকে এখন আর কোনো প্রয়োজনই নেই, হয়তো ওর জীবনে অন্য কেউ চলে এসেছে। ওভারথিংকিংয়ের প্রভাব, তারা প্রতিটি ছোট ছোট কথা ধরে বারবার অ্যানালাইজ করবে। সেদিনও আমাকে ওভাবে কেন দেখল, সেদিনও এত তাড়াতাড়ি কল কেন কেটে দিল, সেদিনও কম কথা কেন বলল। ছোট ছোট কথা যা হয়তো সেই সময় তারা নোটিসও করেনি, এখন সেগুলো এতটাই বড় মনে হতে থাকে যে তাদের মস্তিষ্ক শান্তিতে বসতেই পারে না। এখন ভেবে বলো, তোমার সাথেও কি কখনো এমন হয়েছে যে কেউ রিপ্লাই দেয়নি আর তুমি সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েছো? যদি হ্যাঁ হয় তবে কমেন্টে ইয়েস লেখো, যাতে আমি বুঝতে পারি যে তুমিও এই ফিলিংস বোঝো। ওভারথিংকিংয়ের দ্বিতীয় দিক, যখন তারা তোমাকে সব জায়গায় খুঁজে বেড়ায়, কোনো কল নেই, কোনো মেসেজ নেই, কোনো স্টেটাস বা স্টোরিতে রিপ্লাই নেই, তখন তাদের মাথায় এই ভয় আরও গভীর হয় যে হয়তো এখন তুমি মুভ অন করে গেছো। আর এই ভয়ই তাদের বারবার টেনশন দেয়। তারা সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ তোমার অ্যাক্টিভিটি চেক করবে, তুমি অনলাইন কখন এলে, তুমি কার পোস্টে লাইক দিলে, তুমি কাকে ফলো করলে, আর যদি তুমি নতুন কিছু পোস্ট করো তবে তার পেছনের মানে খুঁজতে পুরো দিন কাটিয়ে দেবে। এখানে একটি প্রশ্ন আবারও তোমার কাছে, যদি তোমার এক্স তোমার প্রতিটি অনলাইন স্ট্যাটাস চেক করছে কিন্তু তাও কথা বলছে না, তবে কি তোমার মনে হয় যে সে ভেতর থেকে অনেক কিছু ভাবছে? এর উত্তর কমেন্টে অবশ্যই দাও। আসলে নো কন্ট্যাক্টের আসল জাদু এখানেই। তোমার নীরবতা তাদের সবথেকে বড় সাজা হয়ে যায়, কারণ তুমি তো শুধু সাইলেন্স বেছে নিয়েছো, কিন্তু সেই সাইলেন্সের পেছনে তারা হাজার হাজার কথা ভেবে নিজেদেরই অস্থির করে তোলে। আর এই ওভারথিংকিং তাদের ধীরে ধীরে এই রিয়েলাইজেশনের দিকে নিয়ে যায় যে তোমার ভ্যালু তাদের কাছে কতখানি ছিল, তোমাকে ছাড়া তাদের লাইফ কতটা অসম্পূর্ণ। পয়েন্ট 6, রিগ্রেট অর্থাৎ আফসোস। এখন আসে ষষ্ঠ এবং সবথেকে ডেঞ্জারাস ফেজ, আফসোস, রিগ্রেট। এটি সেই মুহূর্ত যখন সামনের মানুষটির হঠাৎ উপলব্ধি হতে শুরু করে যে তারা তোমাকে হারিয়ে খুব বড় ভুল করে ফেলেছে। একবার ভাবো, যতক্ষণ তুমি তাদের সাথে ছিলে তাদের সব কিছু সহজ মনে হতো। তুমি প্রতিটি ছোট বড় বিষয়ে তাদের পাশে থাকতে, তাদের টেনশন বুঝতে, তাদের না বলা সত্ত্বেও খুশি করার চেষ্টা করতে। কিন্তু এখন যখন তুমি চুপ হয়ে গেছো, এখন কেউ সকালে গুড মর্নিং করে না, এখন কেউ রাতে জিজ্ঞেস করে না খাবার খেয়েছো, এখন কেউ ফ্রি হয়ে তাদের কল করে না। এই শূন্যতাই তাদের হৃদয়ের সবথেকে বড় আফসোস ভরিয়ে দেয়। এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, কখনো কি তোমার সাথে এমন হয়েছে যে কারোর গুরুত্ব তুমি তখনই বুঝতে পারলে যখন সে তোমার জীবন থেকে চলে গেল? যদি হ্যাঁ হয় তবে কমেন্টে ইয়েস লেখো। রিগ্রেটের আসল কারণ কি? দেখো, মানুষের স্বভাব হলো কোনো জিনিস কাছে থাকলে আমরা তাকে হালকাভাবে নিই, আর যখন সেই জিনিস দূরে চলে যায় তখনই তার আসল ভ্যালু বোঝা যায়। এটাই তাদের সাথেও হয়। যতক্ষণ তুমি তাদের সাথে ছিলে হয়তো তারা ভাবত এ তো সব সময় থাকবে, এ তো আমাকে বারবার মেসেজ করবে, এ তো কখনো দূরে যাবেই না। কিন্তু যেমনই তুমি নো কন্ট্যাক্ট শুরু করলে তাদের এই ভুল ধারণা ভেঙে গেল। এখন তারা বুঝতে পারে যে তোমাকে ছাড়া তাদের লাইফ অসম্পূর্ণ, তোমাকে ছাড়া তাদের দিন অসম্পূর্ণ, তোমাকে ছাড়া তাদের হাসিও অসম্পূর্ণ। ভেবে দেখো, যদি যে মানুষকে তুমি সবথেকে বেশি ভালোবেসেছ সেই মানুষই হঠাৎ তোমার থেকে দূরে চলে যায়, তবে কি তোমার আফসোস হবে না? এই রিগ্রেট এতটাই গভীর হয় যে তারা প্রায়ই নিজেদের দোষ দিতে শুরু করে। ইস, সেদিন যদি আমি ওকে এত কষ্ট না দিতাম, ইস, আমি যদি সেই সময় আরেকটু কেয়ার দেখাতাম, ইস, আমি যদি ইগো ছেড়ে ওকে মানিয়ে নিতাম। এই আফসোসের সবথেকে বড় লক্ষণ। সাইকোলজি এটাই বলে, রিগ্রেটের সবথেকে গভীর প্রভাব হলো মানুষ বারবার অতীতের কথাগুলো রিপ্লে করে। তারা প্রতিটি মোমেন্ট বারবার মনে করে, যখন তুমি তাদের সাপোর্ট করেছিলে, যখন তুমি তাদের হাসিয়েছিলে, যখন তুমি তাদের সমস্যাগুলোকে নিজের মনে করেছিলে। আর এখন যখন এসব হঠাৎ কেড়ে নেওয়া হয়েছে তখন তাদের ভেতরে শুধু একটিই ফিলিংস বাকি থাকে, আফসোস। এখন আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমার কি মনে হয় আফসোস সবসময় দেরিতে আসে? আর তুমি কি কখনো কাউকে হারানোর পর এটা ভেবেছ যে ইস, আমি যদি সেই সময় আরও বেশি চেষ্টা করতাম? যদি হ্যাঁ হয় তবে কমেন্টে তোমার এক্সপিরিয়েন্স অবশ্যই লেখো, কারণ তোমার গল্প অন্য কারোর জন্য মোটিভেশন হতে পারে। রিগ্রেটের
সত্যের সবথেকে বড় পেন হলো সামনের মানুষটি ভাবে এখন হয়তো অনেক দেরি হয়ে গেছে, হয়তো এবার আমি দ্বিতীয় সুযোগ আর কখনো পাবো না, হয়তো এবারও আমাকে আর কখনো ক্ষমা করবে না। অর্থাৎ তুমি শুধু সাইলেন্স বেছে নিয়েছিলে, কিন্তু সেই সাইলেন্স তাদের জন্য সবথেকে গভীর পানিশমেন্ট হয়ে গেল। পয়েন্ট 7, জেলাসি অর্থাৎ হিংসা। একবার ভাবো, রাত 2টো বাজে, ঘরে অন্ধকার ছড়ানো, শুধু মোবাইল স্ক্রিনের আলো জ্বলছে। তোমার এক্স বিছানায় শুয়ে আছে, হাতে ফোন আর বারবার তোমার প্রোফাইল খুলছে। সে দেখছে যে তুমি অনলাইন আছো নাকি অফলাইন, সে চেক করছে যে তোমার ডিপি বদলেছে কিনা, সে ভাবছে ও আমাকে ছাড়া কি করছে। কিন্তু তোমার জীবন চলছে। তুমি ইনস্টাগ্রামে কোনো স্টোরি দিলে বন্ধুদের সাথে পার্টিতে বা কোনো ক্যাফেতে হাসতে হাসতে, আর ঠিক সেই মুহূর্তে তার ভেতরে আগুন জ্বলে উঠল। ও আমাকে ছাড়া এত খুশি কিভাবে আছে? সত্যিই কি আমার জীবন থেকে চলে যাওয়ার ওর ওপর কোনো প্রভাবই পারল না? এটাই হলো হিংসার আসল শক্তি। এই হিংসা এতটাই বিপজ্জনক হয় যে মানুষ নিজের ভেতর পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু সামনে দেখায় যেন সব ঠিক আছে। বাইরে থেকে কুল সেজে ঘুরে বেড়ায়, কিন্তু ভেতর ভেতর প্রতিটি ছবি, প্রতিটি স্টোরি, প্রতিটি স্ট্যাটাস তাকে তীরের মতো বিধে। এখন সাইকোলজি ফ্যাক্ট শোনো। যখন কোনো মানুষ তোমাকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু তাও লুকিয়ে চুরিয়ে তোমাকে বারবার চেক করে, তবে এর মানে হলো তুমি তাদের কাছে এখনও ইম্পর্ট্যান্ট। আর নো কন্ট্যাক্ট রুলে এটাই হয়। যতটা তুমি দূরে যাও, ততটাই তাদের হিংসা আর অস্থিরতা বাড়ে। এখন তোমার জন্য প্রশ্ন, তুমি কি কখনো এমন ফিল করেছো যে তোমার এক্স তোমার ডিপি বা স্ট্যাটাস দেখে হিংসা করেছে, বা তোমার বন্ধুরা বলেছে যে ও তোমাকে নিয়ে কথা বলছে? যদি হ্যাঁ হয়, তবে কমেন্টে হিংসা সত্যিই হয় লেখো। এখন ধরো তুমি একটি সুন্দর ছবি দিলে, তুমি ট্র্যাভেল করছো, হাসছো, চেহারায় কনফিডেন্স আছে। তোমার এক্স দেখে আর ভাবে, সত্যিই কি ও আমাকে ভুলে গেল? আমার অনুপস্থিতিতে কি জীবন আরও বেশি মজার হয়ে গেল? এই প্রশ্ন তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে যতটা কুল সাজার চেষ্টা করে, ততটাই তার হৃদয় জ্বলে। আর এখানে আরেকটি এক্সাম্পল। ধরো তুমি কোনো নতুন বন্ধুর সাথে স্টোরি দিলে হাসতে হাসতে, যদিও সেই বন্ধু তোমার শুধু বন্ধুই হোক, কিন্তু তোমার এক্সের মাথায় সব থেকে আগে এই খেয়াল আসবে, হয়তো কোনো নতুনের সাথে মুভ অন করে গেছে। এখান থেকেই শুরু হয় সেই কম্প্যারিজন আর হিংসার আগুন, যার ফলে সে অস্থির হয়ে দিন রাত তোমার কথাই ভাবতে থাকে। তো পয়েন্ট 7 এটাই বলে, তোমার নীরবতা, তোমার স্ট্রং হওয়া, তোমার হ্যাপিনেস, এই সব তাকে জ্বালিয়ে দেয়। কারণ মানুষ তখন সব থেকে বেশি জ্বলে যখন তার মনে হয় যে আমাকে ছাড়াও এই খুশি আছে, আর হয়তো আমাকে ছাড়া আরও ভালো আছে। পয়েন্ট 8, অ্যাকশন। এখন অবধি কি হলো? প্রথমে সে তোমাকে নিয়ে কনফিউজড হলো, তারপর তার ইগো হার্ট হলো, তারপর লোনলিনেস, তারপর রিগ্রেট, তারপর কিউরিওসিটি, তারপর জেলেসি। আর এখন যখন এই সব একত্রিত হয়ে যায়, তখন একদিন সে নিজেকে আর আটকে রাখতে পারে না। আর এখান থেকেই শুরু হয় অ্যাকশন। সিন ইম্যাজিন করো, রাত 12টা, তার হাতে ফোন। সে তোমার চ্যাট খোলে, টাইপিং করে, আবার মুছে দেয়, আবার টাইপিং করে, আবার মুছে দেয়। তার মস্তিষ্ক বলে, না, আমার আগে মেসেজ করা উচিত নয়। কিন্তু হৃদয় বলে, আর সহ্য হচ্ছে না, আমাকে কথা বলতেই হবে। সাইকোলজি বলে, যখন মানুষ ওভার থিঙ্কিং আর ওভার ইমোশনে ফেসে যায়, তখন সে নিজের নিয়মকানুন সব ভুলে একদম ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়ে নেয়। আর তোমার নো কন্ট্যাক্ট রুলে এটাই হয়। সে ভাবে যে তুমি তার থেকে দূরে চলে গেছো, আর কোথাও সত্যি যদি তুমি মুভ অন করে যাও, তবে এই ভয়ই তাকে অ্যাকশন নিতে বাধ্য করে। এখন এই অ্যাকশন কেমন হয়? প্রতিটি মানুষ আলাদাভাবে রিয়্যাক্ট করে, তবে বেশিরভাগ সময় এই স্টেপগুলো সামনে আসে। ইনডিরেক্ট অ্যাকশন। সব থেকে আগে সে তোমাকে চেক করবে, তোমার স্ট্যাটাসে ভিউ, তোমার সোশ্যাল মিডিয়ায় লাইকস, মিউচুয়াল ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করা ও কেমন আছে, অর্থাৎ সামনে আসবে না, কিন্তু ইশারা দেবে। টেস্টিং দ্য ওয়াটার। এখন সে কোনো র্যান্ডাল মেসেজ পাঠাবে, যেমন, হে কেমন আছো, মনে আছে এই জায়গাটা, কোনো পুরনো ছবি পাঠিয়ে, বা শুধু একটি ইমোজি। আসলে এটি টেস্ট। সে দেখতে চায় যে তুমি তাকে ইগনোর করবে নাকি রিপ্লাই দেবে। ডিরেক্ট কন্ট্যাক্ট। যখন তার অস্থিরতা হদ ছাড়িয়ে যায়, তখন সে নিজেই কল বা লং মেসেজ করে দেয়। আমি খুব মিস করেছি তোমাকে, চলো দেখা করি, আমি রিয়েলাইজ করেছি তুমি সত্যি আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর এটি সেই মুহূর্ত যখন তার মনে হয় যে নো কন্ট্যাক্ট রুল তাকে হারিয়ে দিয়েছে। এক্সাম্পল স্টোরি। একটি ছেলে ছিল যে নো কন্ট্যাক্ট রুল প্রয়োগ করেছিল। শুরুতে তার এক্স খুব কুল সেজেছিল, কিন্তু ধীরে ধীরে সে হিংসা করতে শুরু করল, অস্থির হতে লাগলো। সে প্রতিদিন তার ডিপি চেক করত, স্ট্যাটাস দেখত। তারপর একদিন হঠাৎ রাত 2টোর সময় সে লম্বা এক ইমোশনাল মেসেজ পাঠালো, আমার মনে হয় আমি খুব বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ছাড়া খুশি কিভাবে থাকতে পারো? আর এটাই হলো অ্যাকশনের আসল চেহারা, যেখানে সামনের মানুষটি নিজেকে আটকে রাখতে পারে না আর পদক্ষেপ নিয়ে ফেলে। এখন প্রশ্ন তোমার জন্য,
তুমি কি কখনো এমন দেখেছো যে কোনো এক্স তোমার স্ট্যাটাস দেখার পর হঠাৎ কন্ট্যাক্ট করে নেয়, বা হয়তো কোনো কারণ ছাড়াই ওল্ড মেমোরিজ শেয়ার করতে শুরু করে? যদি হ্যাঁ হয়, তবে কমেন্টে ইয়েস আই স ইট লেখো। তো বন্ধুরা, এটাই হলো পয়েন্ট 8। যখন সব আবেগ, সব হিংসা, সব স্মৃতি মিলে একটি আগ্নেয়গিরি হয়ে যায়, তখন সামনের মানুষটি ফেটে পড়ে এবং অ্যাকশন নিতে বাধ্য হয়। এটাই নো কন্ট্যাক্টের পাওয়ার। তোমার কিছু করার দরকারই নেই, সে নিজে তোমার দিকে ফিরে আসবে। এখন নো কন্ট্যাক্টের সবথেকে বিপজ্জনক প্রভাব শুরু হয়, রিগ্রেট, অর্থাৎ আফসোস। শুরুতে তারা ভাবে যে চলো ঠিক আছে, আলাদা হয়ে গেছি, এটার অভ্যেস করে নেব। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে তারা অনুভব করে যে তারা ভুল মানুষকে হারিয়ে ফেলেছে। এখন আমি তোমাকে একটি প্রশ্ন করি, তোমার কি কখনো কারোর জন্য এমন আফসোস হয়েছে যে তুমি ভেবেছ, ইস, সেই সময় যদি আমি আরেকটু বুদ্ধিমতী বা বুদ্ধিমান হতাম? যদি হ্যাঁ হয়, তবে কমেন্টে রিগ্রেট হার্টস অবশ্যই লেখো। সাইকোলজির রুল হলো, যখন মানুষ কোনো জিনিস খুব চায় আর সেটা পায় না, তখন তার ভ্যালিউ তাদের মাথায় 10 গুণ বেড়ে যায়। আর নো কন্ট্যাক্ট ঠিক এটাই করে। এটি তোমার ভ্যালিউ তাদের মাথায় এতটাই বাড়িয়ে দেয় যে তারা তোমাকে পুনরায় পাওয়ার জন্য কিছুও করতে পারে। এখন আসল মজা আসবে, কারণ এরপরে আমি তোমাকে বলবো যে যখন তারা ফিরে আসার চেষ্টা করে, তখন তোমার কি করা উচিত এবং কিভাবে তুমি গেমটি পুরোপুরি নিজের হাতে রাখতে পারো। আর শেষে আসে সেই স্টেজ যার জন্য সবাই অপেক্ষা করে। তারা তোমার সাথে পুনরায় কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। হঠাৎ তোমার কাছে তাদের মেসেজ আসবে, হাই, কেমন আছো? বা হয়তো শুধু তোমার কথা মনে পড়ছিল তাই টেক্সট করছি। কিন্তু আসল কথা হলো, এখন কন্ট্রোল তাদের হাতে নেই। এখন কন্ট্রোল তোমার হাতে। কারণ তারা এই স্টেপ তখনই নেয় যখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তোমার নীরবতা, তোমার মজবুত থাকা, তোমার খুশি, এসব তাদের ভেঙে দেয়। আর শেষে তারা নিজেই সেই কাজ করতে শুরু করে যা তারা কখনো করবে না বলে শপথ করেছিল, তোমাকে ফিরে পাওয়া। সাইকোলজির রুল হলো, যখন মানুষ কোনো জিনিস খুব চায় আর সেটা পায় না, তখন তার ভ্যালু তাদের মাথায় 10 গুণ বেড়ে যায়। আর নো কন্ট্যাক্ট এটাই করে। এটি তোমার ভ্যালু তাদের মাথায় এতটাই বাড়িয়ে দেয় যে তারা তোমাকে পুনরায় পাওয়ার জন্য কিছুও করতে পারে। যখন এক্স তোমাকে ইমোশনাল ম্যানিপুলেট করতে শুরু করে, ইমোশনাল ট্র্যাপস। এখন শোনো, নো কন্ট্যাক্টের পর সবথেকে ডেঞ্জারাস মুভ এটাই হয়, যখন এক্স তোমার মন আর মস্তিষ্ককে ম্যানিপুলেট করতে শুরু করে। অর্থাৎ সে তোমার পুরনো স্মৃতি, গিল্ট আর উইকনেসকে ব্যবহার করে ফিরে আসতে চায়। পুরনো দিনের কথা বলা। সবথেকে আগে তারা তোমাকে পাস্টের সুইট মেমোরিজ মনে করাবে। যেমন, মনে আছে যখন আমরা প্রথমবার ঘুরতে গিয়েছিলাম? তোমার হাতের রান্না আমি খুব মিস করি। এসব কথা শুনে তোমার মন গলতে শুরু করবে, আর তোমার মনে হবে হয়তো সত্যি বদলে গেছে। কিন্তু বাস্তবতা হলো, এটি শুধুমাত্র তোমার ইমোশনাল শিল্ড ভাঙার চেষ্টা। গিল্টের ব্যবহার। মাঝে মাঝে তারা তোমাকে গিল্ট ট্রিপ করাবে। যেমন, তুমি বদলে গেছো, তুমি এত তাড়াতাড়ি মুভ অন করে নিলে, আমি তো এখনও সেখানেই আছি, তোমার জন্য অপেক্ষা করছি। এই লাইনগুলো থেকে তাদের ইন্টেনশন পরিষ্কার হয়ে যায়। তারা চায় যে তুমি ইমোশনালি উইক হয়ে আবার তাদের কন্ট্রোলে চলে আসো। সিম্প্যাথি ড্রামা। এখন আসে সিম্প্যাথি কার্ড। কখনো তারা হেলথ প্রবলেমের বাহারা করবে, কখনো বলবে আমি খুব একা, আমার কাউকে প্রয়োজন, আর কখনো নিজেদের ফ্যামিলি ইস্যুস বলে তোমাকে ইমোশনাল ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। এটি সবথেকে ডেঞ্জারাস ট্র্যাপ, কারণ বেশিরভাগ মানুষ সিম্প্যাথির চক্করে আবার সেই একই মিস্টেক রিপিট করে বসে। তোমাকে টেস্ট করা। এক্স অনেক সময় ইমোশনাল ম্যানিপুলেশন শুধু টেস্ট করার জন্য করে। তারা দেখতে চায় যে তুমি কি এখনও তাদের কথায় এসে উইক হয়ে যাও, নাকি তুমি সত্যি স্ট্রং বাউন্ডারিজ তৈরি করেছ। যদি তুমি তাদের কথায় এসে যাও, তবে বোঝো তুমি সেই পুরনো সার্কেলেই আবার ফিরে যাবে। কিন্তু যদি তুমি শান্ত থেকে ইগনোর বা নিউট্রাল রেসপন্স দাও, তবে তাদের মনে হবে যে এখন তোমাকে ম্যানিপুলেট করা আর পসিবল নয়। এই সময় তোমার কি করা উচিত? রুল 1, তাদের ইমোশনাল কথা শুনে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিও না, একটু পজ দাও, অবজার্ভ করো। রুল 2, সবসময় শর্ট আর নিউট্রাল রিপ্লাই দাও। ওকে, টেক কেয়ার, ব্যাস এতটুকুই যথেষ্ট। রুল 3, কখনো পুরনো স্মৃতির গভীরে যেও না। যদি তারা পাস্টের কথা বলে, তবে টপিক বদলে দাও। রিয়েল গেম। এখানেই তোমার রিয়েল পাওয়ার শো হয়। যখন তারা ইমোশনাল ম্যানিপুলেশনের প্রতিটি চেষ্টা করেও তোমাকে ব্রেক করতে পারে না, তখন তাদের সত্যি এই রিয়েলাইজেশন হয় যে এই মানুষটি এখন আর আগের মতো নেই, এ এখন আমার কন্ট্রোলের বাইরে। আর এই পয়েন্টই তোমাকে সবথেকে স্ট্রং বানিয়ে দেয়। এখন আমি তোমাকে জিজ্ঞেস করি, যদি তোমার এক্স হঠাৎ রাতে কল করে বলে, আমার তোমার সাথে কথা বলতে হবে, আমি একদম ভেঙে পড়েছি, তবে তুমি কি করবে? তাকে সাহায্য করবে, ইগনোর করবে, নাকি নিউট্রাল উপায়ে হ্যান্ডেল করবে?
কমেন্টে অবশ্যই জানাবে, কারণ এই সিচুয়েশন সব থেকে কমন। আর এখন পরের লেভেলে আমরা কথা বলবো যখন এক্স তোমাকে ফিরে পাওয়ার জন্য এক্সট্রিম স্টেপস নিতে শুরু করে, যেমন ওভার পজেসিভ বিহেভিয়ার বা হঠাৎ গিফট দেওয়া। তো এখন তুমি দেখলে যে নো কন্ট্যাক্ট রুলের পর এক্সের ওপর কী প্রভাব পড়ে। কনফিউশন, ইগো হার্ট, লোনলিনেস, কিউরিওসিটি, রিগ্রেট, ইমোশনাল ম্যানিপুলেশন, আর শেষে তাদের ডেসপারেট চেষ্টা তোমাকে ফিরে পাওয়ার। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন, তোমার কি করা উচিত? আবার কি রিলেশনে যাওয়া উচিত, নাকি নিজের ডিগনিটি আর গ্রোথকে বাঁচিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত? সত্য এটাই যে এক্সের ফিরে আসা সবসময় জেনুইন হয় না। কখনো ইগোর কারণে, কখনো একাকিত্বের কারণে, আর কখনো শুধু কন্ট্রোল ফিরে পাওয়ার কারণে। তাই তোমাকে সবসময় নিজের মাইন্ড আর হার্টকে ব্যালেন্স করে ডিসিশন নিতে হবে। ফাইনাল মেসেজ, ইম্প্যাক্টফুল লাইন্স। মনে রেখো, কারো ফিরে আসাতে তোমার ভ্যালু বাড়ে না। তোমার আসল ভ্যালু তোমার সেলফ রেসপেক্ট, সেলফ লাভ আর ইনার গ্রোথ দিয়ে ঠিক হয়। যদি তোমার এক্স সত্যি বদলে গিয়ে থাকে, তবে তার অ্যাকশনস ওয়ার্ডসের থেকে বেশি কথা বলবে। কিন্তু যদি সে সেই পুরনো গেমস খেলতে থাকে, তবে স্ট্রং হও আর সামনে এগিয়ে যাও। এখন আমি তোমাকে একটি লাস্ট কোয়েশ্চেন করতে চাই। যদি কাল তোমার এক্স হঠাৎ ডোর স্টেপে এসে বলে, আমি তোমার জীবনে ফিরে আসতে চাই, তবে তুমি কি করবে? হ্যাঁ বলবে, নো বলবে, নাকি তাকে সময় নিয়ে টেস্ট করবে? নিচে কমেন্টে নিজের আনসার অবশ্যই লেখো, কারণ তোমার এক্সপিরিয়েন্স অন্য কারো হেল্প করতে পারে। আর যদি তোমার এই ভিডিও নলেজেবল মনে হয়, তবে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে জানাও যে নো কন্ট্যাক্ট রুলের কোন পয়েন্টটি তোমাকে সবথেকে বেশি রিলেট করিয়েছে। কারণ মনে রেখো, তোমার স্টোরি এখানেই শেষ হয় না, আসল চ্যাপ্টার এখন শুরু হয়।